অজানা সত্যের 138 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাজর্ষি আছি আপনাদের সঙ্গে এবং আবারও চলে এলাম আরও একটি ভয়ের এপিসোড নিয়ে। আজ বুধবার, ঘড়িতে বাজে ঠিক রাত 10টা। আমি আগের দিন কমিউনিটি সেকশনে পোস্ট করে সকলকে জানিয়ে দিয়েছিলাম যে আজকের এই এপিসোডে কি কি ঘটনা হতে চলেছে। আজকের এপিসোডে কি কি ঘটনা রয়েছে সেটা বলবার আগে সকলকে আগে জানিয়ে দিই, এই চ্যানেলের সদস্যদের মধ্যে যাদের বয়স 18-র নিচে তারা আজকের এপিসোডটিকে দয়া করে এড়িয়ে যেও, কারণ আজকের এপিসোডটি সম্পূর্ণই প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের এপিসোডের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আপনারা হয়তো পোস্টার দেখে বুঝেই গেছেন, তো আর এক্সট্রা কোনো কিছু বললাম না। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি মেয়ের শরীরে 2 বছর ধরে একটি জিনের বাস করার ঘটনা। দুটো জমজমাট ঘটনা নিয়ে আজকের এপিসোডটিকে তৈরি করা হয়েছে, তাই এখনও পর্যন্ত যারা লাইক করনি অবশ্যই এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও এপিসোডটি কেমন লাগছে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের অজানা সত্য 5000 সাবস্ক্রাইবারের খুবই কাছে রয়েছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। বেশি কথা বাড়াবো না, শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমার নাম সহেলি দাস। আমি রামপুরহাট থেকে লিখছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে ঘটনা লিখে পাঠাবো, তবে সময়ের অভাব থাকার কারণে ঘটনা লেখা হয়ে উঠত না। তবে আজ সময় করে তোমাকে ঘটনা লিখে পাঠিয়েই দিলাম। আমি এই ঘটনাটি আমার এক পরিচিত দাদার মুখ থেকে শুনেছি। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। তবে তোমার অডিয়েন্সদের মধ্যে ছোট বাচ্চা অডিয়েন্স রয়েছে, তাই আজকের এপিসোডটি তাদেরকে এড়িয়ে যেতে বলো, কারণ আজকের ঘটনাটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। ঘটনাটা যেই অঞ্চলে ঘটেছে সেই এলাকার নামটা আমি বলতে পারছি না। দাদাটির ভাষ্য মতে আমরা ছিলাম 3 ভাই। আমার বড় ভাইয়ের নাম সোমনাথ, মেজো ভাইয়ের নাম সুমন এবং আমার নাম কমল। সালটা ছিল 2006। আমার বড় ভাই সোমনাথ প্রথম চাকরি পায়। সে একটি হাই স্কুলের শিক্ষকতায় নিযুক্ত হয়। আমার বাবার গর্বে বুকটা ফুলে ওঠে এবং বাড়িতে বড় করে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে আমার দাদা এবং তার বন্ধু বান্ধবরাও এসেছিল। এখানে বলে রাখি, আমার দাদা সোমনাথের একটা মেয়েকে খুব ভালো লাগতো। মেয়েটি তার বন্ধুদের দলেই ছিল। মেয়েটিকেও বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই দিনকে সোমনাথ মেয়েটিকে প্রপোজ করে বসে এবং সবথেকে বড় বিষয়, মেয়েটাও রাজি হয়ে যায়। এই খবরটা যখন মা বাবা শুনতে পান তারাও অনেক খুশি হন। তারা দুজনে মিলে মেয়েটির বাড়িতে গিয়ে কথাবার্তা বলেন এবং মেয়েটির বাড়ি থেকেও মেয়েটির বাবা মা রাজি হয়ে যায়। এরপর আমার দাদা সোমনাথের বিয়ে ঠিক হয়। আমার দাদা মেয়েটিকে বিয়ে করেন। বিয়ের পর সব কিছু ভালোই চলছিল। আমার মেজো ভাই খড়দার ইলেকট্রিক অফিসে কাজ করতেন। তিনি বিয়ের দিন তো উপস্থিত ছিলেন, তবে বিয়ের পরের দিনই তাকে আবার ডিউটিতে জয়েন করতে হয়। খড়দায় তার থাকার জন্য ফ্ল্যাট রয়েছে। তিনি আমাদের বাড়িতে কমই আসতেন। তবে অবাক করবার মতো বিষয় ছিল, যবে থেকে সোমনাথ দাদার বিয়ে হয়েছে তবে থেকে সুমন দা আমাদের বাড়িতেই থাকা শুরু করলেন। মাঝে মাঝেই ছুটি নেওয়া শুরু করলেন। মা বাবা যখন প্রশ্ন করতেন তিনি বলতেন সব কিছুই ঠিক আছে। আমার বড় ভাই অর্থাৎ সোমনাথ সপ্তাহে রোজ সকালে স্কুলে যেত।
শুধুমাত্র রবিবার বাড়ি থাকত। এইবার আমি বৌদির ভাষায় বলছি, যেমনটা বৌদি বলেছে তেমনটা শোনাচ্ছি। যত দিন যেতে লাগলো আমার নিজেকে ইনসিকিওর ফিল হতে লাগে। যখনই মেজ ভাই সুমন অর্থাৎ আমার দেওর ঘরে ঢুকতো অথবা আমার আশেপাশে থাকতো, আমার মোটেও ভালো লাগতো না। আমি যেহেতু মেয়ে, আমি বুঝতে পারতাম সে আমাকে কী নজরে দেখছে। মাঝে মধ্যেই আমার গায়ে স্পর্শ করত, তবে এমনভাবে করত মনে হতো সে ভুল করে ফেলেছে। আমি কিছু বলতেও পারতাম না। এমনই একদিন বাবা মা পয়লা বৈশাখের কেনাকাটির জন্য বাইরে যান। তবে সেই দিনটায় সোমনাথের স্কুলে একটি কাজের জন্য যেতে হয়, তাই সোমনাথও বাড়ি থাকে না। আর কমল পড়াশুনোর জন্য প্রাইভেট পড়তে চলে যায়। শুধুমাত্র বাড়িতে থাকি আমি এবং আমার মেজ দেওর সুমন। সন্ধে 8টার সময় সুমন আমার ঘরে আসে এবং আমার পাশে এসে বসে। হঠাৎ করে আমার সঙ্গে কথা বলতে বলতে সে নেশার চোখে তাকিয়ে থাকে এবং আমার হাতটাকে ধরে। আমি তাকে বলি, কি হচ্ছে এসব? সে আমাকে বলে যে সে আর থাকতে পারছে না, বাড়িতে আজ কেউ নেই। সে যেদিন থেকে আমাকে দেখতে পেয়েছে তার আমার সঙ্গে মিলন হওয়ার খুব ইচ্ছে জেগেছে। আমি তাকে চড় মেরে বোঝাই যে এসব ঠিক নয়। হয়তো সেই চড়টাই আমার কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়। সে উল্টে আমাকে একটি জোরে চড় মারে। আমি খাটের মধ্যে শুয়ে পড়ি এবং জোর করে আমার হাত পা দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে দেয়। আমি নড়তে চড়তে পারছিলাম না। আমার 2 হাতে রক্ত জমাট বেঁধে যায়, কারণ সে আমার হাতের সঙ্গে 2টো দড়ি খুব কষে বেঁধেছিল। আমি যন্ত্রণায় চিৎকার করতে থাকি। ধীরে ধীরে সে উলঙ্গ হয় এবং আমার সঙ্গে মিলন করতে শুরু করে। সে রাগ নিয়ে আমাকে চড় মারতে থাকে, আমার দেহে আঁচড় কাটতে থাকে। আমি যন্ত্রণায় ছটফট করি, তবে বাঁচানোর কেউ নেই। চিৎকার করতে করতে আমার গলা চিড়ে যায় এবং একটা সময় গিয়ে তার মিলন শেষ হয় এবং সে আমাকে জানায় যদি বাড়ির কেউ এই বিষয়ে জানতে পারে তাহলে সে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে অপমানে ফেলবে এবং সারা পাড়ায় আমার নামে বাজে জিনিস ছড়িয়ে বেড়াবে। এই ভয়তে আমি কাউকে কিচ্ছু বলতে পারি না। এইভাবে দিন যেতে থাকে এবং সে প্রায়শই আমার সঙ্গে মিলন করতে থাকে। আমি তার হাতে অনেকবার ধর্ষিত হই। কিছু মাস পরে আমি হঠাৎ জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার আর বাঁচতে ইচ্ছে হয় না। আমি একটা চিঠিতে সমস্ত কিছু লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। এবার কমলের কথায় ফিরে আসি। বৌদি মারা যায়, তবে অবাক করার মতো বিষয় ছিল বৌদির লেখা চিঠিটা সবার আগে সুমনই পেয়েছিল। ঘরে বৌদির লাশ দেখতে পেলে সুমন চিৎকার করে সবাইকে ডাকে। সবাই সেই দৃশ্য দেখে কষ্টে ভেঙে পড়ে। মেয়েটির বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসে, সবাই মিলে কান্নাকাটি করে। পাড়ার সবাই বলতে থাকে সোমনাথ তার স্ত্রীর সঙ্গে হয়তো অত্যাচার করত, হয়তো মারধর করত, যার কারণে বউটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই মিথ্যা অপবাদ সোমনাথ না নিতে পেরে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এইভাবে দুজনের মৃত্যু ঘটে। সবাই খুব কষ্ট পায়। সোমনাথের বাবা মা সারা দিন কান্নাকাটি করতে থাকে। তার বাবা মা কান্নাকাটি করতে করতে কপাল চাপড়াতে চাপড়াতে শুধু একটাই কথা বলতে থাকে, ছেলেটা আমার মিথ্যে অপবাদ নিতে পারল না, প্রাণটা হারিয়ে বসল। এরপর ঘটে আসল ঘটনা। মেজ ভাই আবার আগের মতো অফিস যাওয়া শুরু করে। সে আবার আগের মতো হয়ে যায়, আর বাড়ি আসতো না।
সে খড়দাতেই নিজের ডিউটি করত এবং সেখানেই ফ্ল্যাটে থাকা শুরু করলো। আর আমি আমার দুঃখী মা বাবাকে নিয়ে একসঙ্গে থাকতাম। তবে সুমনদা যখন বাড়িতে আসতো তাকে দেখে অন্য রকম লাগতো। দিন দিন চেহারাটা যেন তার শুকিয়ে যেতে লাগলো। সে কোনো রকম খাবার খেত না। কিছু খাবে কিনা জিজ্ঞাসা করলে সে বলতো তার খিদে নেই। এইদিকে তার বুকের পাঁজর বেরিয়ে এসেছে। ধীরে ধীরে তার কাজের ওপর থেকে মনোযোগ চলে যেতে লাগলো। এর সঙ্গে সঙ্গে তার চাকরিটাও চলে যায়। বাড়িতে সব সময় সে ঘর অন্ধকার করে বসে থাকত। ডাক্তার ডাকা হলে সে বাড়ি থেকে পালিয়ে যেত। একদিন রাত্রিবেলা ঘুমানোর সময় হঠাৎ জোরে চিৎকারের শব্দ শুনতে পাই। সুমনদা হঠাৎ চেঁচিয়ে উঠেছে। আমি তার ঘরে গিয়ে দেখি সুমনদা মাটিতে পড়ে রয়েছে এবং নিজের গালগুলোকে আঙুলের নখ দিয়ে জোরে জোরে খামচাচ্ছে। নিজের পায়ের নখ কেটে কেটে খাচ্ছে, আর এমনভাবে খাচ্ছে পায়ের আঙুল দিয়ে গল গলিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমি এই অবস্থা দেখে তাড়াতাড়ি মা বাবাকে ডাকি। মা বাবা এই দৃশ্য দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান। তারা তাড়াহুড়ো করে তাদের একজন চেনা পরিচিত একজন ফকির বাবাকে ডাকেন। তিনি এসে ঘরের দরজা বন্ধ করে দেন এবং আমাদেরকে বাইরে থাকতে বলেন। এরপর 1 ঘন্টা কেটে যায়। তিনি যখন বাইরে বেরোন তিনি সমস্ত ঘটনা আমাদেরকে খুলে বলেন। আমরা শুনে খুবই অবাক হই এবং সুমনের ওপর প্রচণ্ড পরিমাণে রাগও হতে থাকে। ফকির বাবা এটাও জানান যে সেই মৃত আত্মাই তার এই অবস্থা করেছে। যতক্ষণ না এর কোনো ক্ষতি করতে পারছে সে এই বাড়ি ছাড়বে না। এরপর যখন আমরা উপায় জিজ্ঞেস করি তখন তিনি নিম পাতা আর একটা সুতো দিয়ে যান। তিনি বলেন সুমনকে যেন আমরা সেই নিম পাতা পেঁচিয়ে সুতোটাকে তার হাতে পরিয়ে দিতে পারি। তার সঙ্গে তিনি এটাও বলেন আজকের রাতটা যেন তাকে আমরা একটু দেখে শুনে রাখি। আমি সেই সুতোটা সুমনদাকে পরানোর অনেক চেষ্টা করি, তবে আমি তাকে সুতোটা পরাতে পারিনি। যখনই পরাতে যাচ্ছি তখনই নয় তার হাতে আমি চড় খাচ্ছি, নয় সে দরজাটা বন্ধ করে দিচ্ছে। সেই রাতে পরাতে না পেরে দরজার বাইরে আমি, বাবা, মা 3 জনেই বসে থাকি। যখন অনেক সকাল হয় সুমনদার ঘরের ভেতর থেকে কোনো রকম আওয়াজ না পেলে দরজা ভেঙে ঢুকে আমরা দেখতে পাই সুমনদার মৃতদেহ পড়ে রয়েছে। তার সারা শরীরে আঁচড় কাটা এবং তার গালগুলো দেখে মনে হচ্ছে কেউ খুব জোরে জোরে তাকে চড় মেরেছে। বাবা মা প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। নিজের 2টো ছেলেকে হারিয়ে তাদের কষ্টে বুক ফেটে যায়। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। আমি যেমনটা শুনেছি তেমনটাই তোমাকে লিখে পাঠালাম। ঘটনাটা একটু বেশি বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করছি ঘটনাটা প্রতিটি শ্রোতাদের ভালো লাগবে। ভালো লাগলে তাদেরকে একবার কমেন্ট করে জানাতে বলো, তাহলে ভবিষ্যতে আমি আরও ঘটনা পাঠাতে উৎসাহিত হব। ভালো থেকো রাজর্ষিরা, এগিয়ে যেতে থাকো। 5K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। অ্যাডভান্সে কংগ্র্যাচুলেশনস জানাচ্ছি। এগিয়ে চলো, আমাদের অজানা সত্য একদিন অনেক বড় হবে। খুবই দারুণ এবং চমকে দেওয়ার মতো একটা ঘটনা আমরা শুনলাম। প্রাপ্তবয়স্কদের জন্য ঘটনা এর আগেও আমাদের চ্যানেলে শোনানো হয়েছে, তবে আজকের ঘটনাটা একটু অন্য ধরনেরই ছিল। আজকের ঘটনাটা আমার বেশ পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। এপিসোডটিকে লাইক করতে ভুলবেন না। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করতে পারেন অজানাসত্য15@gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দেন
এছাড়াও আমাদের একটি ফেসবুক প্রোফাইল রয়েছে অজানার সত্য নামে, সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন এবং আমার সঙ্গে কথাবার্তাও বলতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি লেখা রয়েছে, তাই ঘটনা পাঠানোর হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটাকে চেক করবেন। তো এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন পরিণীতা দাস। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি পরিণীতা দাস। আমি কলকাতা থেকে বলছি। আজ আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাকে শেয়ার করব, যেটা আমার নিজের সঙ্গে ঘটেছে। তো বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার আসল বাড়ি ইছাপুরে, তবে কলকাতায় আমি বাড়ি ভাড়া নিয়ে আছি আমার মা বাবার সঙ্গে। পড়াশোনার কারণে আমাকে কলকাতায় একটি বাড়িতে ভাড়া আসতে হয়। এই বাড়িটি একতলা বাড়ি ছিল। পাশে ছিল দুটো রুম এবং সেই রুমগুলোতে বাড়ির মালকিনরা থাকতেন, আর আমরা সেই দুটো রুমের পাশের একটি রুমে ভাড়া থাকতাম। মাঝে মধ্যে বাড়িতে বসে পড়াশুনো করতাম, মাঝে মধ্যে কলেজ যেতাম। বেশিরভাগ সময়টা আমার কলেজে যেতেই ভালো লাগতো। যখন গরমকাল পড়ল, আমি মাঝে মধ্যেই বাড়ির ছাদে গিয়ে ঘুরতাম এবং রাত হলে বাড়ির ছাদে পাটি পেতে বসে পড়াশুনো করতাম। আমার মা আমাকে বারবার বলতেন বাড়ির ছাদে গেলে আমি যেন আমার চুলগুলোকে খোলা না রাখি, তবে আমি মায়ের কথা একদমই শুনতাম না। আমি চুলগুলোকে খোলা রেখে ছাদে যেতাম এবং সন্ধে হলে চুল খোলা রেখেই আমি ছাদে গিয়ে পড়তে বসতাম এবং পড়াশুনো করতাম। আমি এইসব বিশ্বাস করতাম না, কারণ আমার সঙ্গে কোনোদিনও এমন কিছু ঘটেনি। তবে একটা দিন আমার ধারণা পুরোপুরি পাল্টে যায়। একদিন গরমকালের রাত্রিবেলা, তখন 9টা বাজে, আমি ছাদে পাটি পেতে লাইট জ্বালিয়ে বসে পড়াশুনো করছি। আমার চুল খোলাই রয়েছে। এমন একটা সময় আমি আমার চুলে একটা টান অনুভব করি। আমার মনে হলো কেউ যেন আমার চুলটা টেনে ধরল। আমি পিছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পাই না। আমার গাটা শিরিয়ে ওঠে। আমি তাড়াহুড়ো করে নিজের বইপত্র ফেলে নিচে দৌড়ে চলে যাই। মা আমাকে প্রশ্ন করে যে কী রে, হঠাৎ নিচে এলি কেন, আর তোর চুলটা খোলা কেন? তোকে বারবার বারণ করেছি চুলটা খোলা রাখতে না। আমি মাকে আর কোনো কথা বলিনি। আমি যদি মাকে এই কথাটা বলতাম যে কেউ আমার চুলটাকে টেনে ধরেছিল, তাহলে মা হয়তো আমাকে অনেক কথা শোনাতো, যার কারণে আমি মাকে এই বিষয়ে আর কোনো কিছু বলিনি। এইভাবেই দিনকাল এগোতে থাকে। তবে ধীরে ধীরে আমার পড়াশুনোর থেকে মন উঠতে থাকে। আমি যেখানে সপ্তাহে 4 দিন কলেজ যেতাম, সেখানে আমার 1 দিন কলেজ যাওয়া হতো। আমি ঘরের মধ্যে শুধু চুপচাপ বসে থাকতাম। আমার মা বাবা আমাকে বকাবকি করলে আমি সেই কথায় পাত্তা দিতাম না। আমি আমার শরীরটাকে মাঝে মধ্যেই হালকা অনুভব করতাম, আবার কখনো কখনো খুব ভারী অনুভব হতো। মাঝে মধ্যে মনে হতো সারা শরীরটা যেন জ্বলে যাচ্ছে। এইভাবে 2 বছর কেটে যায়। আমার মা দেখে আমার পায়ের নখগুলো কেমন যেন হলুদ হয়ে গেছে এবং আমার শরীরটা আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে। আমার মা আমার নখ পচে যাওয়া দেখে আমাকে প্রশ্ন করে যে তোর সঙ্গে কি হয়েছে, আমাকে বলতো। আমি মাকে বলি আমার সঙ্গে কিছুই হয়নি। তবে সেই দিন ছাদে আমার যে চুলটা কেউ টেনে ধরেছিল, এই কথাটা আমার মনে ছিল। আমি আমার মাকে এই কথাটা খুলে বলি। তিনি এই কথাটি শুনে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান। তিনি তাড়াহুড়ো করে একটি গ্রামের ওঝার কাছে আমাকে নিয়ে যান। সেই ওঝা আমাকে দেখে বলেন,
আমার শরীরে 2 বছর আগে একটি জিন ভর করেছিল। সেই জিন আজও আমার শরীরে রয়েছে এবং আমাকে তার নাকি খুব পছন্দ হয়েছে। সে আমার চুল, হাত, পা, নখ সব কিছু নিজের মতো করে পরিচালনা করছে। এই কথা শুনে আমিও অবাক হই এবং আমার মাও প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়। সেই ওঝা আমাকে ঝাড়িয়ে দেন এবং জল পড়া, তেল পড়া দেন। আমি সেই সব খেয়ে বাড়ি ফিরে যাই। পরে মা আমাকে একটি মাদুলি পরিয়ে দেন এবং তিনি বলেন এটি ওঝা তাকে দিয়েছে। এইভাবে প্রায় 1 মাস কেটে যায়। ধীরে ধীরে আমার শরীরটা ঠিক হতে থাকে এবং আমি অনুভব করতে থাকি যে আমি আগের থেকে অনেকটা ভালো ফিল করছি। আবার আমি কলেজ যাওয়া শুরু করি এবং আমার পড়াশুনো শুরু হয়ে যায়। তারপর থেকে আমরা আর কলকাতার সেই বাড়িটায় যাইনি, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা ভালো লাগবে। অনেকের হয়তো মনে হতে পারে ঘটনাটা মিথ্যে ঘটনা, তবে আমি যেটা অনুভব করেছি সেটা আমি জানি এবং সেটাই আমি তোমাকে লিখে পাঠালাম। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। আজকের মতো বিদায় জানালাম। খুবই জমজমাট 2টো ঘটনা আমরা শুনে নিলাম আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের সকলের ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন শোভন অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার অরিন্দম দে, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, সঙ্গে রয়েছেন দেবাশিস জানা, কমেন্ট করেছেন নন্দিনী দে, তানিয়া মল্লিক, মঞ্জু, কমেন্ট করেছেন অঙ্কুশ মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন পার্বতী বিশ্বাস, চন্দ্রাশেখর মণ্ডল, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, অমিত ভট্টাচার্য, বি দাস FF, আমাদের সঙ্গে রয়েছেন পিকু চন্দ্র, কমেন্ট করেছেন পিঙ্কি দাস, অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন একে। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বিশ্বাস, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আমাদের সঙ্গে রয়েছেন পল্লবী চক্রবর্তী, কমেন্ট করেছেন সুদেশনা চ্যাটার্জি, কমেন্ট করেছেন গঙ্গা পাল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটিকে এতটা শুনবার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আজকের এপিসোডটিকে এবং ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 139 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।